কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আমি এমন একটি স্টোরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে স্টোরিটি আমার দীর্ঘদিনের স্টোরি টেলার হিসাবে যত গল্প সংগ্রহ করেছি, যে অভিজ্ঞতা আমার হয়েছে, এবার স্টোরিটি সংগ্রহ করতে গিয়ে বা স্টোরিটি আমি বলতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার অভিজ্ঞতাকে ছাপিয়ে গেছে। স্টোরিটি আমি যখন শুনেছি আমি অবাক হয়েছি এবং এখনো অবাক হই, কিভাবে সম্ভব। প্রিয় লিসেনার্স, আসলেই সম্ভব, কারণ এটি একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিনের ঘটনা আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেন এবং ওর স্টোরিটি সত্যি অন্যদের থেকে অনেক আলাদা হয়, কারণ ওর স্টোরি কালেক্ট করার পেছনে যে শ্রম থাকে, এই শ্রমের কারণেই স্টোরিগুলো ইউনিক হয় এবং অন্যদের থেকে অনেক ব্যতিক্রম হয়। প্রিয় লিসেনার্স, স্টোরিটি দুটো অংশে আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রথম অংশে ওই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা দিতে চাই এবং বর্ণনা দেওয়ার সময় ছোট্ট একটি ঘটনা উল্লেখ করতে চাই, তারপরে মূল ঘটনাতে যেতে চাই। পুরো ঘটনাটির মজা পেতে হলে অবশ্যই পুরো অংশটি শুনতে হবে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আসলে যেই জায়গা সম্পর্কে আপনাদেরকে এখন বলবো, এই জায়গাটি লাহুরিয়া এবং মিঠাপুর, এই দুটো জায়গার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এটি স্থানীয়ভাবে ইছামতির বিল নামে পরিচিত। বিশাল এই ইছামতির বিলের একটি অংশে একজন প্রভাবশালী ব্যক্তির বিশাল দিঘি আছে এবং তার কিছু খামার রয়েছে এবং আরো অনেক কৃষি জমি তার সেখানে রয়েছে। কিন্তু ওই দিঘির অনতি দূরেই রয়েছে একটি পরিত্যক্ত পুকুর। এই পুকুরের একটু পাশেই রয়েছে একটি সাইনবোর্ড, যে সাইনবোর্ডে লেখা আছে সাবধান, ভুতুড়ে এলাকা। প্রিয় লিসেনার্স, বাংলাদেশে এমন কোনো জায়গায় খুঁজে পাওয়া কঠিন যেখানে ভুতুড়ে এলাকা লেখা সাইনবোর্ড রয়েছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। হ্যাঁ লিসেনার্স, এমন একটি জায়গার স্টোরি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমে বলে নিই আলামিন কিভাবে ঘটনাটি সংগ্রহ করেছে। আলামিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক ছেলের সাথে পরিচয় হয়, তার নাম হচ্ছে রাসেল। তো রাসেল এবং আলামিন এরা দুইজন এই পরিত্যক্ত পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আরেকটি গ্রামে। তখন ওখানে একটি সাইনবোর্ড দেখতে পায়, লেখা রয়েছে সাবধান, ভুতুড়ে এলাকা। আলামিন যখন এই সাইনবোর্ডটি দেখতে পায় তখন রাসেলকে বলে যে এই জায়গাতে কি ঘটনা রয়েছে আমাকে একটু বলো। তখন রাসেল বলে 3 সপ্তাহ আগেই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তখন আলামিন 3 সপ্তাহ আগে এই রাসেলের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করে। আমার এই ঘটনাটির প্রথম অংশটি রাসেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। 3 সপ্তাহ আগে রাসেল এবং তার আপন চাচাতো ভাই, যিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি করেন, তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং এনারা দুইজন মিলে রাতের বেলা হাঁটতে বের হন। রাতের বেলা যখন হাঁটতে বের হন তখন হাঁটতে হাঁটতে এই ইছামতি বিলের কাছে তাদের যে বিশাল
পারিবারিকভাবে অর্জিত যে বিশাল দিঘিটি রয়েছে এই দিঘির কাছে আসেন। দিঘির থেকে অনতি দূরে একটি জায়গা দেখতে পান, যে জায়গাটি আসলে তাদেরই সেই পরিত্যক্ত পুকুর। কিন্তু সেখানে কি দেখতে পেয়েছিলেন? সেখানে দেখতে পেয়েছিলেন আগুন জ্বলছে এবং আগুনের পাশে মনে হচ্ছে দুজন লোক বসে বসে গল্প করছে এবং শীতের কারণে আগুন জ্বালিয়ে তারা একটু উষ্ণতা পেতে চাচ্ছে। এরা দুজন চিন্তা করেন, এত রাত্রে তো এখানে কোনো মানুষ থাকার কথা নয়, আর তারা তো এখানে কোনো লোককে পাহারাদারও নিযুক্ত করেননি। তো এরা কারা, একটু দেখে আসি। তো কৌতূহলী হয়ে রাসেল এবং তার চাচাতো ভাই ওই দুইজন ব্যক্তির কাছে যান। কাছে গিয়ে তাদের যখন পরিচয় জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন, এনারা এমন ভাব নিচ্ছিলেন যে তারা কিছুই শুনতে পাচ্ছেন না। বারবার জিজ্ঞেস করার পরে যখন কোনো প্রতি উত্তর পান না তারা দুজন, বিশেষ করে রাসেল আর তার চাচাতো ভাই, তখন তারা ক্ষিপ্ত হয়ে একটু বকাঝকা দেন। এতে করে কি হয়, ওই দুজন ব্যক্তি রেগে উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে তারাও আজে বাজে কথা বলে এবং রাসেল এবং তার চাচাতো ভাইয়ের উপর চড়াও হন। শুরু হয়ে যায় এই চারজনের মধ্যে মারামারি, ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচি। কিছু সময় পর এরা দুজন রাসেল এবং তার চাচাতো ভাইকে ছেড়ে দিয়ে দৌড়ে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যায়। মানে অদৃশ্য হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছি যে তারা হেঁটে চলে যান বা দৌড়ে চলে যান, কিন্তু তাদেরকে আর দেখা যায় না, যেহেতু অন্ধকার ছিল, দেখা যাওয়ার কথাও নয়। এদিকে রাসেলকে তার চাচাতো ভাই, যিনি পুলিশের চাকরি করেন, তিনি বলেন যে তার বুক পকেটে একটি স্পাই পেন রয়েছে, যেখানে এই দুইজন ব্যক্তির সকল ভিডিও ধারণ করা আছে। বাসায় গিয়ে ল্যাপটপে এই পেনটি লাগিয়ে এই ভিডিও দেখে শনাক্ত করা যাবে দুইজন লোক কারা। পরে তাদেরকে খুঁজে বের করে পানিশমেন্টের ব্যবস্থা করা যাবে। যে চিন্তা সেই কাজ। তারা দুজন বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে ল্যাপটপে যখনই ওই স্পাই পেনটি লাগিয়েছে, তখন তারা যে দৃশ্য দেখতে পান, এটা আসলে দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে স্পাই পেনে কোনো দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ওই যে দুজন ব্যক্তি যারা তাদের উপর অ্যাটাক করেছিল, আগুন জ্বলছে, কিন্তু ওই দুজন ব্যক্তি নেই এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে। শুধু রাসেল এবং তার চাচাতো ভাইয়ের গলার কণ্ঠস্বর শোনা গেলেও ওই দুইজন ব্যক্তির কোনো শব্দ সেখানে শোনা যাচ্ছে না। না তাদের ভিডিও আছে, না তাদের অডিও আছে। এই দৃশ্য দেখার পর তারা বুঝতে পারেন এই দুজন ব্যক্তি কোনো স্বাভাবিক ব্যক্তি ছিলেন না। তারা নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল এন্টিটি ছিলেন। প্রিয় লিসেনার্স, তাহলে বুঝতেই পারছেন ওই জায়গাটি কতটা ভয়ানক। এখন আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাব। প্রিয় লিসেনার্স, এই স্টোরিটি শুরু হয়েছিল 1981 সালে। 81 সাল থেকে 20 বছর ধরে এই স্টোরিটির ব্যাপ্তিকাল। তাহলে চলে যাই সরাসরি ঘটনায়। 1981 সালের দিকে লাহোরিয়া গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ইছামতি বিলে বেশ খানিকটা জায়গা কেনেন। জায়গা কেনার পরে প্রথম দিকে উনি এই বিশাল জায়গা কৃষিকাজে ব্যবহার করছিলেন, কিন্তু পরবর্তীতে তার মনে হলো যে কৃষিকাজের পাশাপাশি এই জায়গার কিছু অংশে তিনি মাছ চাষ করবেন এবং একটি সমন্বিত খামার দেবেন, যেখানে পুকুরের উপর একটি বড় একটা হাঁসের খামার থাকবে।
উনি চিন্তা অনুযায়ী বড় একটি পুকুর খনন করেন এবং তারপরে একটি হাঁসের খামার স্থাপন করেন এবং রেজাউল ঠাকুর নামক একজন ব্যক্তিকে এই হাঁসের খামার দেখাশোনার দায়িত্ব দেন। তো রেজাউল ঠাকুর ছিল তার বংশীয় পদবী। তো রেজাউল ঠাকুরের বাবা মা ছিল। এই বাবা মা ওই গ্রামের একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেই থাকতেন, যেহেতু তারা অনেক গরিব মানুষ ছিলেন। তার বাবা মাও কামলা খাটতেন, মানে শ্রমিক ছিলেন। রেজাউল ঠাকুর বিয়ে শাদী করেননি। তো আর একজন প্রভাবশালী ব্যক্তির ওই খামারে তিনি চাকরি নেন এবং ওই হাঁসের খামারে হাঁসগুলো দেখাশোনা করতেন। সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিতেন, আবার বিকালবেলা হাঁসগুলো যখন খামারে ফিরে আসতো গুনে গুনে ঢোকাতেন যে কয়টা হাঁস আছে। হাঁসগুলো সারাদিন বিলের মধ্যেই ঘুরে বেড়াতো, প্রাকৃতিক খাবার খেত। প্রথম মাসখানেক তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু মাসখানেক পরে হঠাৎ একটা সমস্যা রেজাউল ঠাকুরের কাছে পরিলক্ষিত হয়। রেজাউল ঠাকুর দেখতে পান সকালে যখন হাঁসগুলি যখন বের হয়ে যায় এবং বিকালে যখন ফিরে আসে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হলো যে হঠাৎ উনি খেয়াল করেন বিকালে যে হাঁসগুলো তিনি গুনে গুনে ঢোকাচ্ছিলেন, সকালবেলা যখন বের করছেন তখন তার কাছে মনে হচ্ছে যে হাঁস কম কম লাগে এবং তিনি গুনে দেখেন কখনো 2টি, কখনো 4টি, কখনো 5টি হাঁস মিসিং। প্রতিদিন এমন হচ্ছিল। রেজাউল ঠাকুর এই সমস্যার কথা মালিককে জানান। মালিক শুরুতেই রেজাউল ঠাকুরের উপর দোষ চাপিয়ে দেন যে তোমার গাফিলতিতেই এটা হচ্ছে, নিশ্চয়ই তুমি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছ। কিন্তু রেজাউল ঠাকুর তিনি অনেক অনুনয় বিনয়কে কান্নাকাটি করে বলেন যে না, আমি এরকম কাজটা করি নাই, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। তখন মালিক বলেন তাহলে তোমার গাফিলতি আছে, যার কারণে কোনো শিয়াল বা বেজি বা অন্য কিছু এখানে ঢুকে খেয়ে ফেলছে। এরপরে যদি কোনো হাঁস মিসিং হয় তাহলে তোমার বেতন থেকে সেই টাকাটা আমি কেটে নেব, মানে হাঁসের মূল্য কেটে নেব। তখন রেজাউল ঠাকুর মন খারাপ করে আবার হাঁসের খামারে চলে যান। তারপরে দেখা গেল 1-2 দিন কোনো সমস্যা নাই, কিন্তু 3 দিনের মাথায় আবার মনে হচ্ছে হাঁস কম কম লাগে এবং গুনে দেখে সত্যি 4 থেকে 5টা হাঁস মিসিং। তো এটি সাহস করে আবার মালিককে গিয়ে বলেন। তখন মালিক বলেন তোমার আর এই চাকরি করার দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু রেজাউল ঠাকুর এবং তার পরিবার যেহেতু অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, এই জন্য তিনি খুব অনুনয় বিনয় করে বলেন যে চাকরিটা আমার খুব প্রয়োজনে আমার সাথে আর একজন মানুষকে দেন, যিনি আমার সাথে সেখানে থাকবেন। রেজাউল ঠাকুরের মালিক এই কথাটি খুব পছন্দ করেন এবং তার বাড়িতে 12 মাসই থাকা 12 মাসি কামলা বলে যেটাকে, সারা বছরই একটা বাড়িতে কামলা দেয়। তো 12 মাসে কামলার নাম হচ্ছে বাহারউদ্দিন। এই বাহারউদ্দিনকে রেজাউল ঠাকুরের সাথে পাঠানো হয়। বাহারউদ্দিন যখন ছিলেন তার সাথে বেশ সপ্তাহখানেক কোনো হাঁস মিসিং হচ্ছিল না। যেহেতু কোনো হাঁস মিসিং হচ্ছিল না, তখন মালিক চিন্তা করেন যে যেহেতু এখন হাঁস মিসিং হচ্ছে না, তাহলে বাহারউদ্দিনের ওইখানে থেকে কি করবে, তাকে নিয়ে আসি। বাহারউদ্দিন যখন চলে যায় তারপরেও 5-6 দিন কোনো হাঁস মিসিং হচ্ছিল না, কিন্তু এরপর থেকে আবার শুরু হয়ে যায় একই সমস্যা। একই রকম ভাবে কখনো 4টি, কখনো 5টি, কখনো 6টি বা কখনো 2টি হাঁস মিসিং হচ্ছে।
সমস্যাটি যখন আবার মালিককে জানানো হয়, তখন মালিক বাহাউদ্দিনকে আবার রেজাউল ঠাকুরের সাথে পাঠায়। বাহাউদ্দিন রেজাউল ঠাকুরের সাথে কয়েকদিন থাকে, তখন কোনো হাঁস মিসিং হয় না। আবার বাহাউদ্দিন চলে যায়। এরপরে রেজাউল ঠাকুর একা একা থাকা শুরু করে। তিনি চিন্তা করে, আজকে যে কোনো মূল্যে হোক হাঁস কে খায় সেটা দেখব, কে নিয়ে যায়। রেজাউল ঠাকুর সারা রাত জেগে পাহারা দিচ্ছে যে আজকে আমাকে ধরতেই হবে। রাত আনুমানিক 1টা থেকে 1:30। তখন হঠাৎ করে হাঁসের ডাক রেজাউল ঠাকুরের কানে ভেসে আসে, যে খামারের মধ্য থেকে হাঁসের ডাক ভেসে আসছে। রেজাউল ঠাকুর হাতে একটি লাঠি নিয়ে খামারের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করে যে দৃশ্য দেখে তাতে রেজাউল ঠাকুর আঁতকে ওঠে। রেজাউল ঠাকুর দেখে যে বিশাল আকৃতির মানুষের মতো কিন্তু লোমশ একটি প্রাণী একটা একটা করে হাঁস ধরছে এবং খামারের বাইরে কারো কাছে ছুঁড়ে দিচ্ছে। মনে হচ্ছে নিচে তার কোনো পরিচিত কেউ আছে, তার কাছে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর 7-5 না ভেবে দৌড়ে এগিয়ে যান এবং ধমক দেন, এই কে? তখন ওই লোমশ প্রাণীটি, মানুষের আকৃতির লোমশ ওই প্রাণীটি, সেটি পালানোর চেষ্টা করে, কিন্তু রেজাউল ঠাকুর তার হাতের লাঠি দিয়ে ওই প্রাণীটির গায়ে সজোরে আঘাত করে। আঘাত করার পর ওই প্রাণীটি ওইখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিককে গিয়ে বলে যে এবার সে হাঁসকে নিচ্ছে, তাকে খুঁজে পেয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে। রেজাউল ঠাকুর তার মালিককে গিয়ে বলেন। তখন মালিক ওই বাহাউদ্দিনকে আবার তার সাথে পাঠায় যে তুমি ও একা একা ভয় পেতে পারে, তুমি ওর সাথে থাকো, কারণ এই প্রাণীটি আবার যদি আসে। তখন বাহাউদ্দিন 1 দিন 2 দিন 3 দিন 3 দিনের মাথায় যখন বাহাউদ্দিন দেখতে পায় যে না, 3 দিনে কোনো হাঁস মিসিং হয়নি, তখন 3 দিনের মাথায় বাহাউদ্দিন রেজাউল ঠাকুরকে বলে যে রেজাউল, আসলে আমি এখানে না থাকলেই ভালো, তুমি একাই পাহারা দাও, নাহলে তুমি থাকো আমি যাই, নাহলে আমি থাকি তুমি যাও। রেজাউল ঠাকুর বলে যে যেহেতু অনেকদিন ধরে আমি এখানে আছি, তাহলে আমি থাকি, আপনি যান। এই কথাটা বলার সাথে সাথে বাহাউদ্দিন খুব খুশি হয়ে যায় এবং সে চলে যায়। 4র্থ দিন রেজাউল ঠাকুর চিন্তা করে, একবার তো ওই লোমশ প্রাণীটি এসেছিল, দেখি আজকে কি হয়। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে পাহারা দিতে শুরু করে। পাহারা দিতে দিতে একই রকম ভাবে রাত প্রায় আনুমানিক 1টা কি 1:30টার দিকে হঠাৎ ভেতর থেকে হাঁসের ডাক ভেসে আসে, মানে ওখানে কেউ ঢুকেছে, শেয়াল বা অন্য কোনো প্রাণী প্রবেশ করেছে। রেজাউল ঠাকুর এবারও সেখানে গিয়ে দেখে সেই লোমশ প্রাণীটি অন্ধকারে যে আবছা আবছা দেখা যাচ্ছে, একটা করে হাঁস ধরছে আর নিচে কারো কাছে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে এগিয়ে যায় এবং সজোরে আবারও আঘাত করে।
এবারও আঘাত করার পরে ওই লোমশ প্রাণীটা এখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিকের কাছে গিয়ে বলে যে আজকেও ওই প্রাণীটি এসেছিল এবং আমি আবারও তাকে আঘাত করেছি। তখন মালিক চিন্তা করে যে প্রাণীটিকে ধরার জন্য সে কোনো ফাঁদ পাতবে এমন একটা পরিকল্পনার কথা জানায়, কিন্তু তার এই পরিকল্পনাটা বাস্তবায়িত হওয়ার আগেই ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। এর প্রায় 2 দিন পর বাহাউদ্দিন সকালবেলা ওই খামারে যায়। খামারে গিয়ে দেখে খামারের দরজা খোলা, একটি হাঁসও খামারের মধ্যে নেই, খামারের মধ্যেও নেই, পুরো বিলেও একটি হাঁস দেখা যাচ্ছে না। আরো অদ্ভুত ব্যাপার হলো রেজাউল ঠাকুর যে ঘরটাতে থাকতো সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকি করে বাহাউদ্দিন, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। বাহাউদ্দিন অনেক ডাকাডাকি করার পরে যখন সারা শব্দ না পেয়ে রেজাউল ঠাকুরের দরজা ভেঙে ফেলে, মানে রেজাউল ঠাকুর যে ঘরে থাকতো ঘরের দরজাটা ভেঙে ফেলে। ভেঙে ফেলার সাথে সাথে রেজাউল ঠাকুর দেখে যে না, রেজাউল ঠাকুর তো ঘরে নেই, কোথায় গেল সে? অদ্ভুত ব্যাপার। রেজাউল ঠাকুরকে বাহাউদ্দিন খুঁজতে থাকে, বিলের এপাশ থেকে ওপাশ খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে বেশ দূরে একটি উঁচু ঢিবি রয়েছে, ঢিবির উপরে কিছু একটা দেখা যাচ্ছে মানুষের মতো। বাহাউদ্দিন দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে দেখে রেজাউল ঠাকুর ওই ঢিবির উপরে অচেতন অবস্থায় পড়ে আছে। ওখান থেকে আরো কয়েকজন লোকের সহযোগিতায় রেজাউল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর রেজাউল ঠাকুরের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় রেজাউল ঠাকুর আর আগের মতো আচরণ করছে না। সে পরিচিত লোকদেরকে চিনতে পারলেও সে কিছুই বলতে পারে না যে ওই রাত্রে কি হয়েছিল, এতগুলো হাঁস কোথায় গেল। আর ঘরের দরজা বন্ধ থাকলেও রেজাউল ঠাকুর কিভাবে ওই উঁচু ঢিবির উপরে সে পড়েছিল, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো, সে কিছুই বলতে পারে না এবং সে এক ধরনের উন্মাদ হয়ে যায়। সে কারোর সাথে তেমন কোনো কথা বলে না, কিন্তু এলোমেলো হাঁটাহাঁটি করে, উন্মাদের মতো চলাফেরা করে। ওই খামার থেকে তাকে চাকরিচ্যুত করা হয়, কারণ হচ্ছে যে তার কারণে সবগুলো হাঁস মিসিং হয়ে গেছে এবং সে এখন পাগল হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে তো আর পাহারা দেওয়ার মতো সক্ষমতা তার নেই। রেজাউল ঠাকুর এইভাবে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। প্রিয় লিসেনার্স, মনে হতে পারে ঘটনাটা এখানেই শেষ। না, এখান থেকে ঘটনাটি শুরু। রেজাউল ঠাকুর যখন এভাবে অনেকটা উন্মাদের মতো জীবনযাপন করছিল, তখন রেজাউল ঠাকুরের মাধ্যমে আরেকটি সমস্যার সৃষ্টি হয়। গ্রামের লোকজন দেখতে পায় কে বা কারা রাতের বেলা হাঁস মুরগির যে ঘরগুলি রয়েছে ছোট ছোট, এই ঘরগুলি খুলে দেয় এবং রাতের বেলা হাঁস মুরগিগুলিকে বাইরে বের করে দেয়। প্রথম দিকে লোকজন খুব একটা বেশি ধরতে পারেনি, কিন্তু একটা সময় দেখা গেল যে এই কাজটি আর কেউ নয়, ওই রেজাউল ঠাকুরই করছে। সে রাতের বেলা মানুষের বাড়িতে গিয়ে হাঁস মুরগির ঘরের দরজা খুলে দিচ্ছে, হাঁস মুরগিগুলোকে টেনে হিঁচড়ে বের করে উঠোনে ছেড়ে দিচ্ছে।
মানুষজন যখন এই ধরনের আচরণ রেজাউল ঠাকুরের কাছ থেকে পাওয়া শুরু করে, তখন তারা সম্মিলিতভাবে গিয়ে রেজাউল ঠাকুরের বাবা মার কাছে গিয়ে নালিশ করে তার এই আচরণ সম্পর্কে। রেজাউল ঠাকুরের বাবা মা রেজাউল ঠাকুরকে খুব করে শাসন করে, কিন্তু আসলে মানুষজন তেমন কিছু বলতেও পারছে না রেজাউল ঠাকুরকে, বা রেজাউল ঠাকুরের বাবা মাও রেজাউল ঠাকুরকে তেমন কিছু বলতে পারছে না, কারণ সে তো পাগল হয়ে গেছে, সে তো কিছুই বলতে পারে না তেমন। এবং সে যে আচরণ করছে, সে আচরণ যে কেন করছে এটা কোনো সেও নিজেও সেটা জানে না, আর সে তো পুরোটাই এক ধরনের উন্মাদ হয়ে আছে আর কি। যাই হোক, তার পিতামাতা তাকে খুব ভালো করে শাসন করে দেয়, বকাঝকা করে দেয়। এরপরে রেজাউল ঠাকুর আর কোনো হাঁস মুরগির দরজা খুলে দেয় না, কিন্তু হাঁস মুরগির ঘরের দরজা খুলে না দিলেও সে আরেকটি কাজ শুরু করে। গভীর রাত্রে সে বাড়ি থেকে বের হয়ে সে বিভিন্ন ছাগল এবং গরুর গোয়ালে গিয়ে এই ছাগল গরু দড়ি খুলে দিতে থাকে, এবং দড়ি খুলে দিয়ে সে ক্ষান্ত হয় না। সে গরু এবং ছাগল টানতে টানতে ওই ইছামতির বিলের যে উঁচু ঢিবিটা ছিল যেখানে রেজাউল ঠাকুরকে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি গিয়ে ওই গরু ছাগলকে ওই রাতের বেলা বেঁধে আসে। কখনো কখনো গরু ছাগল মিসিং হয়ে যায়। প্রথমে গ্রামবাসী ধরতে পারেনি এই কাজটি কে করছে। একটা সময় এটি ফ্লাশ হয়ে যায়, এবং যেই রাত্রে ফ্লাশ হয়, যেই রাত্রে মানুষের হাতে ধরা পড়ে যায় রেজাউল ঠাকুর, তখন রেজাউল ঠাকুরকে গ্রামবাসী অনেক মারধর করে এবং তাকে ধরে এনে তার পিতামাতার কাছে বলে যায় যে এর পরে যদি তোমার এই পাগল ছেলেকে যদি আটকাতে না পারো তাহলে আমরা ওকে পিটিয়েই মেরে ফেলব, তাকে আর বাঁচতে দিব না, কারণ সে আমাদের গরু ছাগলগুলো এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এভাবে তো আর সহ্য করা যায় না, এবং আসলেই এইগুলো সহ্য করার মতো না। তখন তার পিতামাতা আশ্বস্ত করে সে আর কখনো এই কাজ করবে না, এবং সকলের পরামর্শ অনুযায়ী রেজাউল ঠাকুরের পায়ে শেকল লাগিয়ে দেয়া হয়। প্রথম দিকে একটু ভালো ছিল, বেশ এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়। তখন মনে হলো না, রেজাউল ঠাকুর আগের থেকে একটু ভালো হয়েছে, এখন আর শেকল থাকার কোনো প্রয়োজন নেই। তখন তাকে তার শেকলটাও খুলে দেয়া হয়। রেজাউল ঠাকুর কি করত, সকালবেলা সে বাসার থেকে বের হয়ে যেত এবং সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো। এই মধ্যবর্তী সময়ে সে তার নিজের গ্রামেও থাকতো না। কোথায় যেত? সে অনেক দূরের কোনো গ্রামে ঘুরতে যেত। একদিন একটি নালিশ আসে গ্রামে, খুবই ভয়ঙ্কর একটি নালিশ আসে যে রেজাউল ঠাকুর অনেক দূরের একটি গ্রামে গিয়েছিল। গ্রাম দিয়ে সে হেঁটে বেড়ায়, যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে তখন সে সেখানে গিয়ে বলে, এই বাচ্চাটিকে আমার কোলে দাও। কোলে নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে ফু দেয় ওই বাচ্চাটির কপালে, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চাটি স্বাভাবিক আচরণ শুরু করে। পিতামাতাও খুশি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক 3 দিনের মাথায় ওই বাচ্চাটি মারা যায়। সে কি করত, এক বাড়িতে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে সে একদম কাছাকাছি কোনো বাড়িতে এই ঘটনা ঘটাতো না, আর অনেক দূরে গিয়ে কোনো একটি বাড়িতে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে তখন সেখানে বলতো, বাচ্চাটিকে আমার কোলে দাও। তখন তারা কোলে দিত।
কোলে দেওয়ার পর সে বিড়বিড় করে কি যেন ফু দেওয়ার সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যেত। এবং যেই এই রেজাউল ঠাকুরের কোলে যেত এবং কান্নাকাটি বন্ধ হতো, ঠিক 3 দিনের মাথায় ওই বাচ্চাটি মারা যেত। প্রথম দিকে এই ঘটনাগুলো মানে অতটা ফ্লাশ হয়নি, কিন্তু 1 কান 2 কান হতে হতে একটি সময় এটি পুরো গ্রাম ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর যেই বাচ্চাকে কোলে নেয়, এই বাচ্চাটি 3 দিনের মধ্যে মারা যায়। কিন্তু রেজাউল ঠাকুর নিজের গ্রামে কিন্তু কখনো এই কাজটি করেনি, অন্য গ্রামে গিয়ে করেছে। কিন্তু নিজের গ্রামে যখন এই খবরটি চলে আসে, তখন গ্রামবাসী তার পিতামাতাকে বলে তোমার ছেলে এই কাজ করছে। স্বাভাবিকভাবেই তার পিতামাতা বলে যে আমার ছেলে তো পাগল, সে তো এই কাজ কিভাবে করবে, এটা নিশ্চয়ই তোমাদের ভুল হচ্ছে। এখন কোনোভাবে তার পিতামাতা তার ছেলেকে, পাগল ছেলেকে বুঝিয়ে শুনিয়ে এবারের যাত্রায় বাঁচিয়ে দেয়। কিন্তু এখন শুরু হয় আরেকটি সমস্যা। রেজাউল ঠাকুর এখন নিজ গ্রামেই আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে শুরু করে। গভীর রাত্রে রেজাউল ঠাকুর কোনো বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দরজায় ঠক 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 আওয়াজ করে। ওই বাড়ির লোকজন যখন দরজা খুলে দেয়, তখন রেজাউল ঠাকুর বলে ওঠে, এই তোর বাচ্চা দিবি, দে আমাকে তোর বাচ্চাটি দে। জাস্ট শুধু এই কথাটি বলতো, আর কিচ্ছু না। এই তোর বাচ্চা দিবি, দে তোর বাচ্চাটিকে আমার কাছে দে। তখন গ্রামবাসী বলতো, ধুর পাগল, যা এখান থেকে, এই বলে দরজা আটকিয়ে দিত। কিন্তু সকাল হলেই ওই বাড়ির কোন একটা শিশু সন্তানের মৃতদেহ পাওয়া যেত, যে ঘরের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে এটি জানা যেত না। এভাবে রেজাউল ঠাকুর প্রতিদিন রাত্রেই কারো না কারো বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করত এবং দরজা খুলে দিলেই একই কথা বলতো, এই তোর বাচ্চা দিবি, দে আমাকে তোর বাচ্চাটিকে দে। এবং ওই বাচ্চাটি মারা যেত। গ্রামবাসী রেজাউল ঠাকুরের এহেন কর্মকাণ্ডে অত্যন্ত রাগান্বিত এবং ক্ষুব্ধ হয়। শুধু পাগল বলে বারবার সে বেঁচে যাচ্ছিল। একটি সময় আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো, এক রাত্রে রেজাউল ঠাকুর একটি বাড়িতে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত ওই বাড়ির একজন পুরুষ লোক সে রাতের বেলা ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রেজাউল ঠাকুর ওই বাড়ির কাছে কেবল এসেছে, তখনও দরজা ঠকঠক করেনি। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আশেপাশ থেকে লোকজন চলে আসে, রেজাউল ঠাকুর ধরা পড়ে যায় এবং ওইখানে তাকে বেদম পিটুনি দেয়া হয়। পিটুনি দিয়ে রেজাউল ঠাকুরকে তার পিতা মাতার কাছে নিয়ে যাওয়া হয় ওই রাত্রেই। বলে যে তোমার ছেলে আমার বাড়িতে গিয়েছিল, সে কিছু বলার আগেই আমি নিয়ে এসেছি, তোমার ছেলেকে এখন আবারও শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। তখন রাত্রেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং বলে দেওয়া হয় যে শিকল দিয়ে বাঁধা বেঁধেও যেহেতু আগেও কোনো সমস্যার সমাধান হয়নি, সুতরাং আজ রাত্রেই মা বাবা সহ এবং এই রেজাউল ঠাকুর গ্রাম ছাড়া হতে হবে। তার পিতামাতা অনেক অনুনয় বিনয় করে, আমার সন্তান তো পাগল, সে তো বোঝে না কিছু। কিন্তু গ্রামবাসী কিছুই শোনে না, বলে যে আজ রাত্রেই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবা। শেষ পর্যন্ত তার পিতামাতা রাজি হয়
তারা রেজাউল ঠাকুর সহ গ্রাম ছেড়ে চলে যেতে চায় এবং সত্যি গ্রামবাসী ওই সময় তাদের ব্যাগটা গুছিয়ে দেয়। রাত্রেই সকলের সামনে তারা গ্রাম ছেড়ে রওনা হয়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে যে রেজাউল ঠাকুর গ্রাম থেকে বিদায় হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে সকালবেলা দেখে যে একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তার পিতামাতা থাকতো। ঠিক সেই বাড়ির উঠোনেই তার পিতামাতা অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু রেজাউল ঠাকুর আর নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা যাও নাই? বলে, হ্যাঁ আমরা তো গেছিলাম, পরে গভীর রাত্রে একটা বট গাছের নিচে শুয়ে পড়ি, ঘুম আসতেছিল, এরপরে তার আমাদের কিছু মনে নাই। তারপর তো দেখি সকালবেলা আমরা এখানে, আর রেজাউলকেও তো কোথাও পাচ্ছি না। তখন রেজাউল ঠাকুরকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। সবাই বলে যে যাক, ভালো হয়েছে, পাগলের বিদায় হয়েছে, কোথাও আবার কোন গ্রামে গিয়ে কোনো বাচ্চার ক্ষতি করতেছে, যাই হোক কততে এই গ্রাম থেকে তো বিতাড়িত হয়েছে। এইভাবে গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। রেজাউল ঠাকুরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার পিতামাতা কিন্তু তার সন্তানকে খুঁজতে থাকে, যেহেতু তাদের সন্তান কোথায় গেল। পাগল হোক যাই হোক, তাদের তো ইচ্ছা জাগে যে জানতে যে তাদের সন্তানটা এখন কোথায়, বেঁচে আছে না মারা গেছে। কোথাও খুঁজে যখন পায় না, তখন খুব ভালো একজন আলেমের শরণাপন্ন হয় তারা। সে আলেমকে বলে যে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার কাছে থাকা জিনদের মাধ্যমে যে আমার সন্তানটি কোথায় আছে, ভালো আছে, বেঁচে আছে না মারা গেছে। তখন সেই আলেম বলেন যে আমাকে অল্প কিছুদিন সময় দিন, আমি খোঁজ খবর নিয়ে জানাব। বেশ কয়েকদিন পর সেই আলেম ওই পিতামাতার কাছে খবর পাঠান জরুরি ভিত্তিতে তারা যেন ওই আলেমের সাথে দেখা করে। রেজাউলের পিতামাতা যখন ওই আলেমের সাথে এসে দেখা করে, তখন আলেম বলে যে আপনার সন্তান আজ থেকে 20 বছর আগেই তো মারা গেছে। তারা অবাক হয়, কি ব্যাপার, কি বলেন, আমাদের সন্তান 20 বছর আগে মারা গেছে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, 1981 সালে যখন আপনার সন্তান অজ্ঞান অবস্থায় ঢিবির উপরে পাওয়া যায়, তাকে বাহাউদ্দিন যায় তাকে উদ্ধার করে, আসলে ওইটা আপনার সন্তান ছিল না, ওইটা ছিল একটা পিশাচ। আপনার সন্তানকে ওই পিশাচ ওই ঢিবির মধ্যেই পুঁতে রেখেছে এবং সে আপনার সন্তান সেজে দীর্ঘ 20 বছর আপনাদের সাথে ছিল এবং গ্রামে ছিল। 20 বছর ধরে একটু একটু করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে এবং সর্বশেষ সে আপনাদের ছেড়ে চলে গেছে। আপনার সন্তান আর বেঁচে নেই। আপনারা যাকে দেখেছেন এই 20 বছর, সে আপনাদের সন্তান ছিল না। তার পিতামাতা কিছুতেই বিশ্বাস করে না, এটা কিভাবে সম্ভব হতে পারে। 20টি বছর তাদের সাথে ছিল, কিন্তু সেই আলেম সেই পিশাচকে হাজির করে সে পিশাচের মুখেই সব ঘটনা তার পিতামাতা শুনতে থাকে। সে পিশাচ এসে বলে যে আমি অন্য 8-10টা পিশাচের মতো এত খারাপ নই, কিন্তু এই কাঁচা হাঁস, মুরগি, গরু, ছাগল খাওয়া এটা আমাদের খাদ্য। আমি যখন ওই খামারে খেতে গিয়েছিলাম, আপনার ছেলে আমাকে দেখার পরেও লাঠি দিয়ে আঘাত করেছিল। আমি একা ছিলাম না, নিচে আমার স্বগোত্রীয় আরো কয়েকজন ছিল। প্রথম আঘাতের পরেও
আমি কিছু বলি নাই। কিন্তু এর পরেও যখন আঘাত করে, তখন আমার স্বগোত্রীয় যারা, তারা খুব ক্ষিপ্ত হয় এবং আমার বারণ সত্ত্বেও এই এই রেজাউলকে হত্যা করে এবং হত্যা করে এই ঢিবির নিচে পুঁতে রাখে। কিন্তু যেহেতু আপনারা দুইজন খুবই গরিব মানুষ, আমার মধ্যে একটা অনুশোচনা জাগে যে হ্যাঁ, আপনাদের সন্তান নাই, এখন আপনারা কিভাবে চলবেন। তাই আমি পাগল সেজে আপনাদের সাথে ছিলাম। কিন্তু আমার খাবার তো গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো তো আমাকে খেতেই হবে। এই জন্য আমি কি করতাম, এই গরু ছাগলগুলো ছেড়ে দিতাম, হাঁস মুরগিগুলো ছেড়ে দিতাম। কিন্তু গরু ছাগল যখন হাঁস মুরগি যখন ছাড়তে আপনারা দুজন মানা করে দিলেন, তখন আমি গরু ছাগল ছাড়া শুরু করলাম। এরপরে যখন মানুষ আমাকে ধরে আঘাত করলো, মারলো, তখন আমি মানুষের বাচ্চার প্রতি নজর দিলাম। বাচ্চাদেরকে আমি খেয়ে ফেলতাম খুব কৌশলে। তাদেরকে মেরে ফেলার মাধ্যম দিয়ে তাদের খাওয়া হয়ে যেত। কিন্তু এটাও যখন বন্ধ হয়ে গেল, তখন আমার তো আর আপনাদের সাথে থেকে লাভ হচ্ছিল না। আমি চাইলে আপনাদেরকে অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ আপনাদের সন্তানকে হত্যা করা হয়েছে, এর কিছু অংশ আমি পুষিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে আমার কারণে আপনাদেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, গ্রাম ছাড়া হচ্ছেন, তখন আমি চলে গেলাম এবং আপনাদের দুজনকে আবার গ্রামে রেখে গিয়েছি। প্রিয় লিসেনার্স, 20 বছর একটি পিশাচ একটি গ্রামে ছিল। কখনো গরু ছাগল খেয়েছে, কখনো হাঁস মুরগি খেয়েছে, কখনো মানুষকে হত্যা করেছে। 20 বছর এই ঘটনার সাক্ষী ওই গ্রামের এখনো অনেক মানুষ রয়েছে। রেজাউল ঠাকুরের পিতামাতা মারা গিয়েছে, বাহাউদ্দিনও মারা গিয়েছে। কিন্তু বাহাউদ্দিন মৃত্যুর পূর্বে একটি সত্যতা নিশ্চিত করে যায়। যখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর 20 বছর আগে মারা গিয়েছে, এটা একটা পিশাচ ছিল। রেজাউল ঠাকুরের বেশে যে পাগলকে দেখেছে এটা একটা পিশাচ, তখন বাহাউদ্দিন সেই ঘটনার সত্যতা নিশ্চিত করে। বলে হ্যাঁ, যখন 3 দিন আমি রেজাউল ঠাকুরের সাথে ছিলাম, তখন প্রতি রাত্রে একটি ভয়ঙ্কর পিশাচ আমাকে স্বপ্ন দেখাতো যে তুই এখান থেকে চলে যা, যদি না যাস তোর মৃত্যু অনিবার্য। প্রথম দিন আমি দেখেছি, দ্বিতীয় দিন দেখেছি, কিন্তু তৃতীয় দিন বলেছে যে আজ যদি না যাস তাহলে আর তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন তৃতীয় দিন আমি রেজাউল ঠাকুরকে বলি যে হয় তুমি থাকো, না হয় আমি থাকি। কিন্তু আমি জানতাম যে রেজাউল ঠাকুর যেহেতু দীর্ঘদিন এখানে আছে, সুতরাং সেই থাকতে চাইবে এবং আমি চলে যাব। কিন্তু আমি চলে গেলেও আমার ভিতরে একটা ভয় কাজ করতো রেজাউল ঠাকুরের কোনো ক্ষতি না হয়। এই জন্য মাঝে মাঝে আমি সকালবেলায় এসে দেখতাম যে খামারের কি অবস্থা। এই কারণে আমি একদিন সকালবেলা খামারে এসে দেখি যে খামারের দরজা খোলা, একটা হাঁসও নেই, কিন্তু রেজাউল ঠাকুরের ঘরের দরজা বন্ধ। এবং তারপরে তাকে ঢিবির উপর আমরা পাই। প্রিয় লিসেনার্স, এভাবেই রেজাউল ঠাকুরের জীবনের অবসান হয় এবং 20 বছর রেজাউল ঠাকুরের বেশে সেই পিশাচ ওই গ্রামে ছিল। যে ঘটনার সাক্ষী এখনো আছে মানুষ। সেই খামার এবং পুকুরটি